নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে কাচের দেয়াল উপন্যাসটির অন্তিম পর্ব পাঠ করতে শুরু করব। যারা আমার সাথে শুনছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের কাছের মানুষদের সাথে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটু সময় করে যদি মতামত দেন কেমন লাগলো, খুবই ভালো লাগবে আমার তাহলে। আর আরেকটি কথা বলে রাখি এ প্রসঙ্গে, আমার শ্রোতা বন্ধুদের মধ্যে কয়েকজন আমাকে বলেছিলেন শ্রীমতী সুচিতা ভট্টাচার্যেরই আরেকটি উপন্যাস কাছের মানুষ পড়ে শোনানোর জন্য। কাছের মানুষ উপন্যাসটি বেশ বড় একটি উপন্যাস, অনেকগুলো পর্ব হয়তো হবে। তো যদি সবাই শুনতে আগ্রহী থাকেন, যদি আমি পরবর্তীকালে এটি পাঠ করি, আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন তো? একটু মতামত জানাবেন, খুব ভালো লাগবে। আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। শুরু করছি কাচের দেওয়াল উপন্যাসটির অন্তিম পর্ব। সায়নদ্বীপের দিকে সোজাসুজি তাকাতে পারছিল না বৃষ্টি। 2-3 দিন প্রাণপণ চেষ্টা করেছে যেন মুখোমুখি না হতে হয়, কিন্তু আজ এমনভাবে ঝট করে বাড়ি থেকে বেরিয়ে তার সামনে এসে দাঁড়ালো। শহর জীবনের একটা মস্ত গুণ, অনেক ঘটনা দিনের আলোতে ঘটলেও অপ্রকাশ্য থেকে যায় বহুদিন। তেমন আবার বড় দোষ যত গোপনেই ঘটে যাক না কেন, বিশেষ করে সেই ঘটনায় যদি কেলেঙ্কারি গন্ধ থাকে, কেউ না কেউ তার সাক্ষী থাকবেই। সেদিন রাত্রি 1টার সময় থানা থেকে ফিরলেও বৈশাখের খোলা জানলা দিয়ে এক আধটা চোখ উঁকি দেয়নি, এ তো হতেই পারে না। অবিনাশবাবুর ছেলের বউ অথবা বৃদ্ধ দিশু দাদু, নিদেন পক্ষে কোনো মানদা বা রামু। বৃষ্টি সেটা জানে বলেই কেমন একটা লজ্জা ভর করেছে তাকে। অথচ তার তো এমন হওয়ার কথা নয়। সেই রাতই বৃষ্টির নেশা করে ফেরার প্রথম রাত নয়, আগেও অনেক দেশামাল অবস্থায় বাড়ি ফিরেছে। তার জন্য তার কোনো লজ্জাবোধ ছিল না, আত্মগ্লানি তো নয়ই। পুলিশে ধরার পরেই বৃষ্টি বুঝতে পারল সংকোচ কুণ্ঠা সবটুকু বোধহয় এখনো মুছে দিতে পারেনি সে। না হলে পুলিশ অফিসারের অশ্রাব্য গালিগালাজে নেশার ঘোরেও কেন অপমানিত বোধ করছিল। সে প্রথমে বাড়ির ঠিকানা ফোন নাম্বার বলতে চায়নি। পুলিশ অফিসার রুল তুলে ভয় দেখিয়েছিলেন তাকে। লেকে বসে পাতা খেয়ে ছেলেদের সঙ্গে লটকালটকি করার সময় বাড়ির লোকের কথা মনে ছিল না? এখন তাদের নাম শুনে খুকিপনা ন্যাকামো, একটা রুলে ঘা পড়লে। শুধু অপমান নয়, ভয়ও অসার স্নায়ুর ভেতর শুঁয়োপোকার মতো ওঠানামা করছিল সে সময়। ফোন নাম্বার বলার পর বারবার মনে হচ্ছিল কতক্ষণে মা আসবে, তাকে উদ্ধার করে নিয়ে যাবে ওই নরক থেকে। মার আগে বাবা এলো। বাবা মার অমন বিবর্ণ পাংশু মুখ, বাবা যেন এক ভাঙাচোরা মানুষ, মা দুমড়ে যাওয়া প্রতিমা। কল্পনারও অগোচরে ছিল বৃষ্টির। তুরীয় অবস্থাতেও মনে হচ্ছিল বিধ্বস্ত দুটো মানুষ তাকে কালো খনির অন্ধকার থেকে তুলতে এসেছে। এখন সায়নদ্বীপের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে এই ছেলেটাও কি পূর্বাভাস পেয়েছিল কিছু? না হলে সেদিনই বা ওরকম ইঙ্গিত করে কি করে? দগ্ধ দিনের পর বৈশাখের উত্তাপ কমাতে ফিনফিনে বাতাস বইতে শুরু করেছে। বৃষ্টি মাথা নিচু করে জিজ্ঞাসা করল, তোমাদের বাড়িতে নাকি 2-3 বার ডাক্তার এসেছিল? সুধা মাসি বলছিল, তোমার মার কি শরীর খারাপ? তা জেনে তোমার কি লাভ? নিজের বাড়ির লোকদের ব্যাপারে তোমার চিন্তা আছে কোনো? বৃষ্টি মুখ তুলল, কেন থাকবে? কেউ তো খারাপ নেই। নিজের কথাতে নিজেই আজ তেমন সায় পেল না বৃষ্টি, যেন কথাটা তার মনের কথা নয়। সায়নের মুখে বিদ্রূপের হাসি।
বৃষ্টি সব সময় এমন হাবভাব করে যেন পৃথিবীর সমস্ত মানুষের মানসিক অবস্থা তার নখদর্পণে। সমগ্র মানবজাতির সুখের সমুদ্রে বৃষ্টি যেন একাই শুধু নিঃসঙ্গ দুঃখের দ্বীপ। পার্কের রেলিংয়ের ধারে দাঁড়িয়েছে দুজনে। পিকলু রনিরা পার্কের ঘাসে বসে আড্ডা মারছে। বৃষ্টির সঙ্গে সায়নের কথা বলা মাখামাখি তারা পছন্দ করে না। সায়নের মতো ছেলে বৃষ্টির সঙ্গে মিশবে কেন? সায়ন বলল, খারাপ নেই। নিজের মা বাবার কতটুকু খবর রাখো? জানো তাদের অবস্থা? ভেতরে রাগ দপ করে উঠল, বৃষ্টি রাখতে পারল না। এটা আমার পার্সোনাল ব্যাপার নয় কি? যখন একটা কলেজে পড়া মেয়ে রোজ রাত 10টায় বাড়ি ফেরে, মাঝে মাঝে টলতে টলতে, তখন ব্যাপারটা পার্সোনাল থাকে না। তোমার কি মনে হয় যখন কোনো বাবা মা ড্রাগ নেওয়া মেয়েকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসেন তখনও ব্যাপারটা পার্সোনাল থাকে? বৃষ্টি কোণঠাসা বেড়ালের মতো তাকিয়ে। সায়ন ভ্রুক্ষেপও করল না। কি এত দুঃখ তোমার? বাবা মার ডিভোর্স হয়ে গেছে, স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারেননি, আলাদা হয়ে গেছেন, সেটা সম্পূর্ণ তাদের পার্সোনাল ব্যাপার। এই যে রনির মা বাবা সকাল সন্ধে দুজনে দুজনকে অভিশাপ দেন, এটাই ঠিক? একসঙ্গে থাকা কি দুজনে দুজনকে দুর্মুষ করার জন্য? কোণঠাসা বেড়াল আর সংযত থাকতে পারল না। রাস্তার আলোয় তার ছায়া মৃদু কাঁপছে। রনির বাবা মা আলাদা হয়ে গেলেই সব সমাধান হয়ে যেত। রনির বাবা আরেকটা বিয়ে করে ফেলতেন আর রনির মা। তোমার বাবা আবার বিয়ে করেছেন? করেছেন মানে? একটা ছেলেও আছে। মার নেহাত হয়ে ওঠেনি তাই, নইলে আমি ওদের কে? ফালতু। সায়ন নয়, যেন নিজের সঙ্গে ঝগড়া শুরু হয়েছে বৃষ্টির। সায়ন বলল, ও, সেই জন্য তুমি মদ খাও, ড্রাগ নাও? একটা গ্রোন আপ মেয়ে, তার এতটুকু বোধ নেই কোনো মানুষই শুধু স্মৃতি আঁকড়ে বেঁচে থাকতে পারে না? নিজের মতো করে আর একবার জীবনটাকে গড়ে তুলতে চাওয়া অন্যায়? অন্যের মুখের দিকে তাকিয়ে সারা জীবন আপোষ করে চলতে হলে তার পরিণতি কি হয় জানো? জানো না, আমি জানি। তুমি তো জানো আমার বাবা মারা গেছে। কিভাবে মারা গেছে জানো? সায়নের স্বরে উত্তেজনার ছাপ। বৃষ্টি বলল, পিকলু রনিদের কাছে শুনেছিলাম, অ্যাক্সিডেন্ট। না, পিকলু রনি কিছুই জানে না। আমার বাবা সুইসাইড করেছিল। কেন করেছিল জানো? মায়ের চাওয়ার সঙ্গে তাল রাখতে গিয়ে। অতর্কিতে ধাক্কা খেয়েছে বৃষ্টি। সায়নের গলা কেঁপে গেছে। আমার মাকে তো দেখেছো, মনে হয়নি? শান্ত, ঘরোয়া। আমার মা কিরকম ছিল জানো? অত্যন্ত লোভী, স্বার্থপর টাইপ। নিজের সুখ ছাড়া কিচ্ছু চিনত না পৃথিবীতে। শুধু টাকা, গয়না, টিভি, ফ্রিজ, ভিসিআর। মায়ের সঙ্গে তাল দিতে গিয়ে ঘুষ নিতে শুরু করেছিল বাবা। লোভ বাড়তে বাড়তে ক্যাশ থেকে চুরি, ধরাও পড়ল। তারপর অ্যারেস্ট, হাজত, সাসপেনশন। যেদিন বেলে ছাড়া পেল তার পরের দিনই ট্রেনে গলা দিল বাবা। এরকম বাবা মার ছেলে হয়ে কি করা উচিত ছিল আমার? ছিনতাই, ওয়াগন ভাঙা, মদ, ড্রাগ। তোমার বাবা মা তোমার জন্য ভাবেননি, তাই তোমার এত অভিমান, এত দুঃখ। আর আমার চোর বাবা আর লোভী মাকে দেখে কি শিক্ষা পেতে পারতাম আমি? আমূল বদলে গেছে সায়ন। অন্য কেউ যেন সায়নের গলায় কথা বলছে, পূর্বপুরুষের পাপের কথা, অসহিষ্ণুতার কথা, অনুশোচনার কথা, সন্তাপের কথা। আমি কিন্তু বাবা মার ওপর রাগ করে বসে থাকিনি। ওই ঘটনার পর মা একদম পাল্টে গেছে। বুঝতে পেরেছি অন্যের ওপর নিজের লোভ লালসা চাপিয়ে দিলে কি হয়। আমার বাবার সেই ডেড বডিটার মুখ আমি এখনো চোখ বুঝলে পরিষ্কার দেখতে পাই। সাদা চাদরে ঢাকা শরীর, শ্মশানের হাওয়ায় চাদর উঠতে বিভৎস মুখ, ক্ষত বিক্ষত। হঠাৎই নিজের অজান্তে সায়নের হাত চেপে ধরেছে বৃষ্টি। সায়নের চোখের দিকে তাকাবার চেষ্টা করছে। সায়ন মুখ ঘুরিয়ে নিল। আমি তো সেই পুরনো দুঃখ আঁকড়ে ধরে বসে থাকিনি। একটাই তো জীবন মানুষের, সেটাও যদি অন্যের অপরাধের বিচার করতে গিয়ে, প্রতিশোধ নিতে গিয়ে শেষ করে ফেলি, তবে আমার রইল কি? বাবা মার ডিভোর্স হয়ে গেছে বলে তোমার বন্ধুদের সঙ্গে মিশতে হয়তো অস্বস্তি হয়েছে।
এড়িয়ে যেতে চাও তাদের। আর আমার বাবার অ্যারেস্ট হওয়ার খবর নিউজ পেপারে বেরিয়েছিল। স্কুলে সবাই আমার দিকে আঙুল তুলে দেখাতো, যেমন চিড়িয়াখানায় দেখায় আর কি। একটাও বন্ধু ছিল না আমার, নট এ সিঙ্গেল ওয়ান। কাউকে মনের কথা বলতে পারিনি, নিজের মাকেও না। এই পাড়ায় এসে তাও দু একজনের সঙ্গে মিশতে পারি, কথা বলতে পারি। কতটা রাগ হওয়া উচিত ছিল আমার বাবা মার ওপর। সূক্ষ্ম সর্ষে দানার মতো কষ্ট বুকের ভেতর ঘুরে ফিরে বেড়াচ্ছে বৃষ্টির। এই বয়সের একটা ছেলে একদিনের জন্য বুঝতে দেয়নি কি ভয়ানক এক অন্তর্দাহের পাহাড় বুকে নিয়ে ঘুরে বেড়ায় সারাক্ষণ। তাই বোধহয় ছায়ার মতো পাহারা দিতে চেয়েছে বৃষ্টিকে, তার খারাপ হওয়ার ইচ্ছাগুলোকে, তার যন্ত্রণা পাওয়ার শৌখিন খেলাটাকে। সায়ন রেলিংয়ে ভর রেখে নিশ্চল। ঝুপ করে আলো নিভে গেল। অনেকদিন পর আজ আবার লোডশেডিং। সঙ্গে সঙ্গে নাগরিক অন্ধকার দুটো ছায়াকে আরো আবছা করে দিয়েছে। বৃষ্টি সায়নের হাতে চাপ দিল। আই এম সরি, আমি জানতাম না। জানার তো কথাও নয় তোমার, কিন্তু যাদের তুমি চেষ্টা করলে জানতে পারতে, বুঝতে পারতে, তাদেরকেও তো তুমি। বলতে বলতে এক ঝটকায় সায়ন হাত ছাড়িয়ে নিয়েছে। দ্রুত চলে গেছে নিজেদের ফ্ল্যাট বাড়ির ভেতর। বৃষ্টি তবু দাঁড়িয়ে আছে, টেরও পায়নি কখন চোখে জল এসে গিয়েছে তার। রুমাল বার করে এদিক ওদিক তাকিয়ে মুছে নিল মুখটা। বাড়ির দিকে ফিরছে। 3-4টে দিন কেটে গেছে। অ্যানুয়াল পরীক্ষার জন্য বৃষ্টিদের ক্লাস বন্ধ হব। বৃষ্টি ক্লাসে গিয়ে চুপ করে বসে থাকে। কারোর সঙ্গে তার কথা বলতে ভালো লাগে না। বন্ধুরা তাকে দেখে মুখ চাওয়াচাই করে, ফিসফাস করে আড়ালে। কি ব্যাপার বলতো, সেদিন থানা থেকে কিছু? সবাই জেনে গেছে সেদিনের ঘটনাটা। রাজীব মারফত শুভই জানিয়েছে। কমাসের মধ্যে সম্পূর্ণ বদলে যাওয়া বৃষ্টির আবার কি হলো? এ কি কোনো নতুন পর্বের সূচনা? সুদেষ্ণা বলেছে, থাকগে, ঘাঁটাস না ওকে। কি বলতে কি উল্টোপাল্টা বলে দেবে, যা চণ্ডালের মতো রাগ। দেবাদিত্য বারবার ভেবেছে তাদের কি কিছুই করার ছিল না। চোখের সামনে মেয়েটা ভুল রাস্তায় চলে গেল, ভেবেছেই শুধু। সাহস সঞ্চয় করে বৃষ্টিকে গুছিয়ে বলতে পারেনি কিছুই। তার ভাবনাগুলো সব ভাবনার স্তরেই থেকে যায়, প্রকাশ করতে গেলেই ঠাট্টা হয়ে পড়ে। শুভই সাহস করে কথা বলার চেষ্টা করেছিল 2-1 বার। তুই রাজীবদের সঙ্গে সেদিন রাগ নিতে গেলি কেন? দেখেছিস তো, আমিও ওদের অ্যাভয়েড করি আজকাল। বৃষ্টি শুকনো চোখে তাকিয়ে থেকেছে। সন্ধ্যার আড্ডাটা একবারের জন্য আকর্ষণ করেনি তাকে। কলেজ থেকে সোজা বাড়ি চলে আসে। বাস থেকে নেমে বারবার এদিক ওদিক তাকায়। পার্কের ভেতরে, বাইরে, রাস্তায়, ফুটপাথে কোথাও সায়ন নেই। সেদিন হন করে বাড়িতে ঢুকে যাওয়ার পর কর্পূরের মতো উবে গেছে শহর থেকে। বৃষ্টি পরদিনই রাস্তায় না দেখে গিয়েছিল সায়নকে খুঁজতে। করবী বৃষ্টিকে আদর করে ডেকেছিল, এসো, কেমন আছো তুমি? বৃষ্টি অবাক। সায়নের মা এমনভাবে কথা বলছিলেন যেন একদিন নয়, বৃষ্টি তার অনেক দিনের চেনা। বৃষ্টি করবীকে দেখে ভাবছিল, এই সেই মহিলা যার কথা বলতে গিয়ে সায়ন নেই। না, বুবলু তো আজ সকালেই দিশির ঘর চলে গেল খেলতে। এসো না, ভেতরে এসো। না, আজ যাই। বৃষ্টি ইতস্তত করেছিল। কবে ফিরবে সায়ন? ঠিক নেই। আমার শরীর ভালো নেই বলে যেতেই চাইছিল না। ক্লাবের সবাই জোর করলো, প্রসপেক্টের ব্যাপার, ওখানে নাকি টাটা স্পটার আসবে। আপনার এখন শরীর কেমন? এখন আমি ভালোই আছি। যাওয়ার সময় শাসিয়ে গেছে যেন ঘর থেকে না বেরোই। আমিও দিব্যি ছুটি নিয়ে বসে আরাম করছি। তাহলে 2-4 দিনের মধ্যে ফিরছে না? কে জানে, টিম হেরে গেলে হয়তো পরশুই ফিরে আসবে, নইলে আরো কয়েকদিন। কতদিন আর কতদিন? বৃষ্টির যে এক্ষুনি সায়নকে দরকার, হারছে না কেন? হেরেও তো ফিরে আসতে পারে। বাড়িতে ফিরে বৃষ্টি সারাক্ষণ সায়নের কথাগুলোকে নিয়ে
নাড়াচাড়া করে। সত্যি কি বৃষ্টির বেঁচে থাকা, বৃষ্টির জীবন, অন্যেরা তার সঙ্গে কিরকম আচরণ করছে তার উপরেই নির্ভর করবে? সে কি একটা শিশু? বাবা হাঁটতে হাঁটতে হাত ছেড়ে দিল, সে পড়ে গেল। মা হাত ধরে দাঁড় করিয়ে রাখল। বৃষ্টি দাঁড়িয়ে রইল, যেন নিজের অস্তিত্ব নিয়ন্ত্রণের কোনো ক্ষমতাই গড়ে ওঠেনি তার। বৃষ্টির প্রতিদিনই মনে হয় আজ তাকে বাবা ফোন করবে। সুধাকে জিজ্ঞাসা করেছে দু একবার, ভালো মামার ঘরে গিয়ে চুপচাপ বসে থেকেছে সন্ধেবেলা। অ্যানুয়াল পরীক্ষা নিয়ে টুকিটাকি আলোচনা করেছে। সব সময় চাপা অস্থিরতা, বাবার ফোন আসবে। টেলিফোন বাজলে চমকে উঠেছে, কার সঙ্গে কথা বলছে, মা, ভালো মামা বা সুধা মাসি? জয়ার সঙ্গে বৃষ্টি মুখোমুখি হয়েছে খুবই কম। কয়েকবার মনে হয়েছে মা বুঝি কিছু তাকে বলতে চায়। জয়া কয়েক পলক থমকেছে, বৃষ্টিও। তারপর দুজনে দুদিকে চলে গেছে। জয়ার রাতের খাবার সুধা স্টুডিওতেই দিয়ে আসে। একসঙ্গে টেবিলে বসে খাওয়ার পাট এবারে থেকে উঠে গেছে। বৃষ্টির কান্না পায়। মা যেন আর কোনোদিনই কথা বলবে না বৃষ্টির সঙ্গে। বাবাও আর জীবনে কখনো ফোন করবে না। এখন একা একা বৃষ্টিকে সারা রাত শুধু জাগতে হবে। থানা থেকে ফেরার পর সব শুনে রীতা যে অত রেগে যাবে সুবীর ভাবতেও পারেনি। হলো তো, আমি জানতাম ওই মেয়ে বাপ মাকে না ফাঁসিয়ে ছাড়বে না। সুবীর থামানোর চেষ্টা করেছিল, কিচ্ছু ভালো লাগছিল না তার। বৃষ্টি কিভাবে ঘোলাটে চোখে তার হাত ছাড়িয়ে চলে গেল। এই অভিমান কি শুধু সে মেয়ের সঙ্গে থাকতে রাজি হয়নি বলেই? যদি তাই হয়, তবে তাকে যে কোনো একটা জীবন বেছে নিতে হবে। হয় মেয়ের ভবিষ্যৎ, নয় এভাবে ধুকপুক ধুকপুক করে এক পা জলে ডুবিয়ে অন্য পা জমিতে রেখে কোনো রকমে বেঁচে থাকা। সারা রাত সেদিন জেগে কাটিয়েছিল সুবীর। পরদিন সকাল থেকে ভেবেছে মেয়েকে ফোন করে। বৃষ্টির সঙ্গে তার একবার দেখা হওয়া খুব দরকার। রিসিভার তুলে ডায়াল ঘুরিয়েছে 4657, অর্ধেক নাম্বার ঘুরিয়ে থেমে গেছে। মেয়ে যদি ফোন না ধরে? নিশ্চয়ই ধরবে না। ফোন করার আগেই তাকে সিদ্ধান্তটা নিতে হবে। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে সুবীর সারাক্ষণ রীতা আর রাজার সামনে বসে রইল। বারবার সে রাজাকে দেখছিল। কি ঘন কালো চোখের পাতা, মায়াকাড়া জাপানি পুতুলের মতো মুখ। রীতাও কেমন নিরুদ্বেগ। সুবীরের সিদ্ধান্তটা বারবার পিছলে যাচ্ছিল। রীতা জয়া নয়। রীতার নিজস্ব কোনো চাহিদা নেই, নিজস্ব কোনো লক্ষ্য নেই, নিজস্ব কোনো স্বপ্ন পর্যন্ত নেই। যা কিছু আছে সবই সুবীরকে কেন্দ্র করে, অথবা রাজাকে। উদ্বেগহীন মানুষকে কি নির্মম আঘাত করা যায়? আরো কয়েকটা দিন দ্বিধায় কেটে গেল সুবীরের। রীতাও বোধহয় কিছু আঁচ করতে পারছিল। কদিন ধরেই সুবীর কি যেন ভাবে সর্বক্ষণ, যেন কিছু বলতে চায়, বলতে পারছে না। শেষ পর্যন্ত রীতা ধৈর্য রাখতে পারল না। কি ভাবছো বলো তো কদিন ধরে? সুবীরের দৃষ্টি শূন্য। রীতা আবার প্রশ্ন করল, কি চাও বলো তো পরিষ্কার করে? সুবীর হঠাৎই মরিয়া। যদি রীতাকে রাজি করানো যায়? মানে বলছি আর কি, তুমি যদি মাস দুয়েকের জন্য রাজাকে নিয়ে বাপের বাড়িতে ঘুরে আসো। কেন? না, এমনিতেও তো রাজার বড় একটা মামার বাড়িতে যাওয়া হয় না। আমি সে কদিন বৃষ্টিকে এখানে এনে, মানে এই 2 মাসে মেয়েটার নেশা টেশা যদি ছাড়ানো যায়। রীতা হতবাক মুখে সুবীরের দিকে তাকিয়ে রইল। সে ঠিক এই কথা একদম আশা করেনি। 6 বছরেও মানুষটা তার আপন হলো না। কত নির্দ্বিধায় উচ্চারণ করলো কথাটা। যে নিঃসঙ্গ সুবীরকে সে বিয়ে করেছিল, তার অনুরাগ, আবেগ সব মরে ভূত হয়ে গেছে। ছোটবেলায় দেখা শীতকালের হুড্রু ফলসটার কথা মনে পড়ল রীতার। এক গভীর নিঃস্ব জলপ্রপাত, জলের দাগ আছে, অস্তিত্ব নেই। সে না হয় এখন ব্যবহার করা একটা পুরনো শরীর, কিন্তু রাজাকেও তেমন করে সুবীর ভালোবাসতে পারল কোথায়? বৃষ্টি সবটুকু জুড়ে বসে আছে। বৃষ্টি, বৃষ্টির মা।
মেয়ের মধ্য দিয়ে সুবীর বোধহয় এখনো মাকেই খোঁজে। এ নিয়ে যুদ্ধ করা ছায়ার সঙ্গে লড়তে যাওয়ারই সামিল। ছায়াকে যুদ্ধে জিততে দেবে না রীতা। রীতা মুখ ভাবলেশীন রাখার চেষ্টা করল। কবে যেতে হবে? কাল না আজই? সুবীরের মুখে মুহূর্তের জন্য রং মশাল জ্বলে উঠল। রীতা এত সহজে রাজি হবে ভাবতেও পারেনি। সুবীর রীতার হাত জড়িয়ে ধরল। তুমি তুমি আমাকে। রীতা হাত ছাড়িয়ে নিল। আজ গোছগাছ করে নি, কাল সকালেই চলে যাব। সত্যি সত্যি রীতা জামা কাপড় গোছানো শুরু করলো সে রাত্রেই। নিজের শাড়ি, সায়া, ব্লাউজ সুটকেসে থাক থাক সাজালো। ছেলের জামা কাপড় একটা একটা করে ভাঁজ করে তার উপর। ওইটুকু ছেলে কি বুঝলো কে জানে, সাঁড়াশির মতো আঁকড়ে ধরে আছে রীতাকে। বাবার দিকে সভয়ে তাকাচ্ছে আর সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ছে মার পিছনে। সুবীরের বুকটা মুচড়ে উঠল। কি দেখছে সে? রাজা তো নয়, যেন বৃষ্টি জয়াকে আঁকড়ে ধরে আছে। মেয়ের চোখে আতঙ্ক। পলকে সুবীরের কি যে হয়ে গেল, মনে হলো ভীষণ জোরে কেউ মুগুর চালাচ্ছে তার বুকে। সেই আঘাত তীব্র যন্ত্রণা হয়ে কাকড়া বিছের কামড় বসালো হৃৎপিণ্ডে। গল গল করে সুবীর ঘামতে শুরু করল। বুক চেপে কোনো ক্রমে বসে পড়ল বিছানায়। রীতা প্রথমটা খেয়াল করেনি। রাজা ডুকরে ওঠায় চমকে তাকালো। এ কি হলো তোমার? অত ঘামছো কেন? সুবীরের মুখ থেকে অস্ফুট কিছু শব্দ ছিটকে এলো। অনেক কষ্টে বুকটাকে দেখাতে পারল শুধু। রীতা কম্পিউটারে গতিতে মস্তিষ্কে ছকে ফেলল তাকে এখন কি করতে হবে। প্রথমেই ফ্যামিলি ফিজিশিয়ানকে ফোন করলো, এক্ষুনি আসুন। ডাক্তার এসে ইসিজি করলো। অ্যাটাক তত মারাত্মক নয়। হৃদয়ে ধাক্কা লাগলেও প্রাচীর এখনো অক্ষত। বেশ কয়েকদিন বিশ্রাম প্রয়োজন, টোটাল বেড রেস্ট, শরীর ও মনের। ডাক্তারবাবুর মতে ওয়াচে রাখার জন্য এখন কিছুদিন নার্সিংহোমে নিরাপদ। রীতা ঠিক এই আশঙ্কাটাই করছিল। যেভাবে মনের ভেতর উত্তাল ঝঞ্ঝা চলছে সুবীরের, ভয়ঙ্কর রাগ হলো বৃষ্টি আর জয়ার উপর। সুবীরকে মেরে না ফেলা পর্যন্ত ওদের বোধহয় শান্তি। মস্তিষ্কের ছক মতোই প্রথম দিন খবর দিল না বৃষ্টিকে। বাপের বাড়িতে টেলিফোন করলো, ন্যায়রত্ন লেনের বাড়িতে খবর পাঠালো বিজয়কে দিয়ে। ছোট বোন আর মা খবর পেয়েই তার কাছে চলে এসেছে। বাবা ভাই নার্সিংহোমে দৌড়াদৌড়ি করছে। বোন অফিস কামাই করে দুদিন ধরে সামলালো রাজাকে। প্রবীরের বউও ছুটে এসেছিল সঙ্গে সঙ্গে। সুবীর কোনো সময় পুরোপুরি জ্ঞান হারায়নি। কড়া ট্রাঙ্কুইলাইজার তাকে ঘুম পাড়িয়ে রেখেছে মাত্র। ঘুম ভাঙলেই তার চোখ কাউকে খুঁজছে। রীতা হা করে উঠছে। কোনো কথা নয়, এখন একদম কথা নয়, পরে সব শুনবো, প্লিজ। রীতার বাবা বললেন, আরে এরকম হঠাৎ কেন হলো রে? এত সুস্থ সবল ছিল। প্রবীর বলল, সেদিন অফিসেই ওর মুখ চোখ আমার ভালো লাগেনি। আমি জানতাম একটা কিছু। রীতার একবার মনে হলো বাবাকে সব কথা খুলে বলে, পারল না। তার স্বামী আগের পক্ষের মেয়ে নিয়ে বিষম সমস্যায় আছে, তাকে চলে যেতে বলছে বাড়ি ছেড়ে। এ কথা বলে বেড়ানো তার পক্ষে খুবই অপমানজনক। আত্মমর্যাদা নেই তার? বিয়ের 6 বছর পর বাবা মাকে কি বলা যায়? কি ভয়ঙ্কর নিরাপত্তার অভাব বোধ করে সে। হয় ওই মেয়ে ছিনিয়ে নিয়ে যাবে সুবীরকে, নয়তো মানুষটা নিজের আগুনে নিজেই দগ্ধে মরবে, যার পরিণাম হবে এইরকম। এই ভবিতব্যই কি তার ভাগ্যে লেখা ছিল? সুবীরকে অবশ্য 48 ঘন্টার বেশি ভুলিয়ে রাখতে পারল না রীতা। তৃতীয় দিনই সুবীর প্রশ্ন করল, বৃষ্টি আসেনি? বৃষ্টিকে খবর দিয়েছ? কি নিষ্ঠুর লোক! রাজা নয়, সুবীর বৃষ্টিকে খুঁজছে। রীতা অনেক কষ্টে নিজেকে সামলালো। কাল সবাই খুব ব্যস্ত ছিল তো, তাছাড়া তোমার অফিসের লোকজন এসে গেল অনেক, আজ ফোন করে দেব। কথাটা বলেই রীতা বুঝল সে ধরা পড়ে গেছে।
সুবীর তার দিকে নির্নিমেষ তাকিয়ে। রীতা অফিসে ফোন করেছে, নিজের বাবা মাকে ডেকেছে, প্রবীরদেরও খবর পাঠিয়েছে, শুধু বৃষ্টিকেই। রীতার মা বললেন, ঠিকই তো, মেয়েটাকে খবর দিসনি তুই? রীতা কিছুক্ষণ গোঁজ হয়ে বসে রইল, তারপর ফোন করল নার্সিংহোম থেকেই। টেলিফোন পেয়ে বাবলু প্রথমে ব্যাপারটা হৃদয়ঙ্গম করার চেষ্টা করল। সুবিদ্যার মতো প্রাণ শক্তিতে ভরপুর মানুষের হার্ট অ্যাটাক। একটু সময় নিয়ে প্রশ্ন করল, কবে হয়েছে বললেন? 3 দিন আগে? হ্যাঁ, মানে ডাক্তাররা বলছিলেন খুব একটা ভয়ের কিছু নেই, তাই হয়তো 2-4 দিনের মধ্যে ছেড়েও দেবে। বাবলু ফোন রেখে কয়েক মিনিট চুপ করে চিন্তা করল, খবরটা কাকে আগে দেবে, জয়া না বৃষ্টি? বৃষ্টি এখন অনেকটা শান্ত হয়েছে, তবু কিভাবে সে খবরটাকে নেবে কে জানে। বাবলু হুইল চেয়ার চালিয়ে জয়ার ঘরেই ঢুকল। বৃষ্টির হাত বুকে চেপে চুপ করে শুয়ে আছে সুবীর। ব্যথাটা তার এখন অনেক কম। গতকাল সকালেই টেলিফোন পেয়ে বৃষ্টি উদ্ভ্রান্তের মতো ছুটে এসেছিল নার্সিংহোমে। করিডোরে দাঁড়িয়ে রীতা তখন কথা বলছিল প্রবীরের সঙ্গে। রীতার চোখের নিচে কাজলের চেয়েও ঘন কালো দাগ। দেখেই বোঝা যায় তার উপর দিয়ে একটা বড়সড় ঝড় বয়ে গেছে। প্রবীরের হাতে ছোট্ট একটা প্লাস্টিক ব্যাগ, মুখে অশান্ত উদ্বেগ। প্রবীর উত্তেজিতভাবে বলছিল, কেন এখনো লিকুইড ডায়েট কেন? ডাক্তার তো কাল বলছিলেন এবার একটু একটু করে। মা সেজন্যই তো গলা মুরগি পাঠিয়ে দিল, এটা দিতে অসুবিধে কি আছে? রীতা কিছু বলতে যাচ্ছিল, সামনে হঠাৎ বৃষ্টিকে দেখেই সে ত্রাসতাড়িত। বৃষ্টির চঞ্চল চোখে তাকালো, কেমন আছে বাবা? রীতা তাড়াহুড়ো করে বলে ফেলল, একটু বেটার, তুমি যাও না ভেতরে গিয়ে দেখে এসো। এমন ভাবে বলল যেন বৃষ্টির চোখের সামনে থেকে সরে গেলেই সে বাঁচে। প্রবীর নির্বাক হয়ে দেখছিল বৃষ্টিকে। কতদিন পর দেখলো তাদের বাড়ির মেয়েটাকে। প্রায় 9-10 বছর। সময় কি দ্রুত সব বদলে দেয়। শুক্কির থেকে রঙিন প্রজাপতি ডানা মেলেছে। প্রবীরের হঠাৎই মনে হলো, এই মেয়েকে বোধহয় তাদের ন্যায়রত্ন লেনের গলিতে মানাতও না। ওখানে আলো বাতাস এত কম। বৃষ্টি ততক্ষণে পর্দা সরিয়ে কেবিনে ঢুকে পড়েছে। ঢুকতেই নাকে মৃদু ওষুধের গন্ধ। সাদা চাদরে ঢাকা সুবীরের লম্বা ফর্সা শরীর যেন বিছানায় নিষ্প্রাণ। মুখ জানলার দিকে ফেরানো, আকাশ দেখছে। টানা পর্দার ফাঁক দিয়ে কাঁচের শার্সির ওপারে যতটা আকাশ দেখা যায় ততটুকুই। গোটা আকাশটাকেই যে হাতের মুঠোয় ধরতে চেয়েছিল, তার ওইটুকু আকাশের ফালি সম্বল এখন। খুব আস্তে, যেন দেওয়ালও না শুনতে পায়, এভাবে ডেকেছে বৃষ্টি, বাবা। সুবীরের মুখ খুলল, এক পলক খুঁজল শব্দের উৎসকে, তারপরে বৃষ্টির দিকে চোখ আটকেছে। সঙ্গে সঙ্গে বুক উতলে উঠেছে তার। পরক্ষণই প্রবল ভয়ের আলোড়ন। মুখ বিকৃত হয়ে গেল। দাঁতে ঠোঁট কামড়ে সমস্ত শক্তি দিয়ে নিজেকে লুকিয়ে ফেলতে চেষ্টা করল সুবীর। বৃষ্টি ও আতঙ্কে জমে গেছে কয়েক সেকেন্ড। তারপরই ছুটে এসেছে বাইরে, তাড়াতাড়ি এসো, বাবা কিরকম করছে। প্রবীর ঊর্ধ্বশ্বাসে ছুটেছিল ডাক্তারকে খবর দিতে। রীতা ধর্মর করে সুবীরের কেবিনে। তার মিনিট খানেকের মধ্যেই নার্স কর্তব্যের সঙ্গে বিরক্তিকর ঝাঁজ মিশিয়ে বলেছিল, আপনারা বাইরে দাঁড়ান, ডক্টর আসছে। বাইরে দাঁড়িয়ে বৃষ্টি আর রীতা পাশাপাশি। দুজনের মনেই তখন এক চিন্তা, তবু দুজনের মন যেন কত আলোকবর্ষ দূরে। দুজনেই চায় কেবিনের ভেতরের মানুষটা ভালো হোক, সুস্থ হোক। একজনের বুকে অজানা ভবিষ্যতের জন্য এক রাশ আশঙ্কা, অন্যজনের মধ্যে জমে থাকা অপরাধের গ্লানি। বৃষ্টির মনে হচ্ছিল, সেই কি তবে তার বাবার একমাত্র মানসিক চাপ? সে আসতেই রীতাও কেমন আড়ষ্ট হয়ে গেল, যেন বৃষ্টি একটা হিংস্র জন্তু।
বাঘের হাত থেকে গ্রামের লোক যেভাবে নিরীহ গরু ছাগল বাঁচায়, সেভাবেই রীতা যেন আগলে রাখতে চায় সুবীরকে। রীতাকে দোষ দিতে পারল না বৃষ্টি। গত কয়েক মাসের উন্মত্ত আচরণের প্রতিটি দৃশ্যই তার চোখের সামনে। দিনের পর দিন অত্যাচারের শাবল চালিয়ে সেই তো রীতার শক্ত মাটিটাকে আলগা করে দিয়েছে। না হলে রীতা সুবীরের স্ট্রোক হওয়ার 3 দিন পরে খবর দেয় তাকে। এই মহিলার ওপর বিদ্বেষ আর ঈর্ষা ছাড়া আর কোনো অনুভূতি ছিল না বৃষ্টির। কিন্তু ঈর্ষা আর বিদ্বেষ থেকে সত্যিই কি কিছু পাওয়া যায়? বৃষ্টি কি পেল? প্রবীরের সঙ্গে হন্তদন্ত হয়ে ডাক্তার ঢুকলেন ঘরে। বৃষ্টির কনুইয়ের কাছে হাতের চাপ। রীতা নিজের অজান্তেই বৃষ্টির হাত আঁকড়ে ধরেছে। খরস্রোতা নদীতে ডুবন্ত মানুষ সেভাবে ভাসমান কচুরিপানাকেও খামছে ধরে। নিজের মনের আশঙ্কা ছাপিয়ে হাতটার অসহায়তা ছুঁয়ে যাচ্ছিল বৃষ্টিকে। এক্ষুনি যদি সুবীরে কিছু হয়ে যায়, যতই কষ্ট হোক, কতটুকুনি বিপদ হবে বৃষ্টির? তার নিজস্ব আশ্রয় আছে, খাওয়া পড়ার চিন্তা নেই। মাকে যতই নির্লিপ্ত মনে হোক, সেই মা মাথার ওপর ছাতার মতো রয়েছে। রীতার কি আছে? অভ্যস্ত সুখের জীবন ছেড়ে রাজাকে নিয়ে কিভাবে কাটাবে বাকি জীবনটা? রীতার বাবা মার অবস্থা ভালো নয়, নিজের চাকরিটাও ছেড়ে দিয়েছে। জয়ার মতো বিশেষ কোনো গুণও নেই তার। হাতটা যেন এইসব কথাগুলোই বলতে চাইছিল বৃষ্টিকে। শিকড় প্রাণ অসহায়তার কাছে নিজের কষ্ট, অভিমান সবকিছুই কি ক্ষুদ্র মনে হলো বৃষ্টির? সে কি তবে সেই কাশীর মহিষী করুণা যে নিজের শীত কমাতে অন্যের ঘরে আগুন লাগিয়ে উত্তাপ জোগাড় করতে চেয়েছিল? বৃষ্টিও নিজের অজান্তে হাত রেখে ফেলেছিল রীতার হাতে। চিন্তা করো না, বাবা ভালো হয়ে যাবে। মিনিট 10 পর ডাক্তার আর প্রবীর বেরিয়ে এলো। ঘাবড়াবার কিছু নেই, সাডেন টেনশন থেকে একটা এক্সাইটমেন্ট এসেছিল, সিডেটিভ দিয়েছি, এখন ঘুমোবেন কিছুক্ষণ। প্রবীর এসে বৃষ্টির মাথায় হাত রাখলো। আমাকে চিনতে পারছিস? আমি তোর জেঠু। চিনেছে বৃষ্টি। কিছু কিছু মানুষকে চিনিয়ে দেওয়ার দরকার হয় না, দেখলেই চিনে ফেলা যায়। বাবার সঙ্গে মিলও আছে অনেক। অতটা লম্বা ছিপছিপে না হলেও মুখের ধাঁচ একই ধরনের, একই রকম গলার স্বর, কথা বলার ভঙ্গি। বৃষ্টি নিজেও বুঝতে পারল না কেন যে চোখে আচমকা জল এসে গেল তার। একে কি তবে নিকর্জনের টান বলে? প্রবীর বলল, মন খারাপ করছিস কেন? তোকে দেখে শুভ একটু বেশি খুশি হয়েছিল তো। খুশি না ভয়? বাবার সেই ভয়ার্ত মুখটা বৃষ্টির বুকে গেঁথে গেছে, বোধহয় চিরজীবনের মতো। সেই মুখ এখন অনেক শান্ত, স্বাভাবিক। মাঝে মাঝে ঠোঁট দুটো অল্প নড়ে উঠছে। আলগা তন্দ্রায় ছেঁড়া ছেঁড়া স্বপ্ন দেখছে সুবীর। একটা বাচ্চা ছেলে শ্যামবাজারের মোড়ে দাঁড়িয়ে বিজ্ঞাপনের নিয়ন বাতি দেখছে। জ্বলছে নিভছে বিশাল বিশাল বিজ্ঞাপন। বিজ্ঞাপনের হোর্ডিং বদলে হয়ে গেল স্কুলের ক্লাস। বাংলা ক্লাসে অমূল্য স্যার লিখতে দিয়েছেন, বড় হয়ে তোমরা কে কি হতে চাও। বাচ্চা ছেলেটা লিখেছে, বড় লোক হব, অনেক বড় লোক। মাস্টারমশাই বলছেন, প্রথমে টাকাটাই চিনলি রে বাপ, পড়াশোনা করে আগে কিছু তো একটা হ, তারপর বড় লোক হবি। ক্লাস শুদ্ধ সবাই হাসছে, সবাই। দৃশ্য বদলে গেল। ছেলেটার কাঁধে পাউডার, লিপস্টিকের ব্যাগ, জ্যাম, জেলি, আচারের শিশি, ওষুধে ভরা ভারী ব্রিফকেস। দৌড়চ্ছে 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 অসংখ্য গলিগুজি। হঠাৎ একটা চওড়া রাস্তার মোড়ে জয়া। রাস্তাটা ঘন সবুজ, রাস্তার দুদিকে মৃতদেহের স্তূপ। জয়া আর সুবীর দুজনে মিলে দৌড়লো কিছুক্ষণ, তারপর অন্য রাস্তায় চলে গেল জয়া। সঙ্গে একটা বাচ্চা মেয়ে, আধ ফোটা ফুলের মতো। বৃষ্টি। আবার দৌড়। এবার পাশে রীতা, রাজা। কোনো কোনো মোড়ে আচম্বিতে দেখা হচ্ছে বৃষ্টির সঙ্গে। অজানা বাঁকে এসে এক পলক দেখা দিয়েই মিলিয়ে যাচ্ছে বৃষ্টি। আবার দৌড়। রীতা, রাজা, জঙ্গলের গাছপালার ফাঁকে বৃষ্টির মুখ। নদীর জলে ভেসে উঠল বৃষ্টির মুখ।
সেই ছেলেটা ছুটতে ছুটতে আয়নায় দেখা সুবীরের মতো পুরোদস্তুর লোক হয়ে গেছে। হঠাৎ তার মুখটা একটা ঘোড়ার মুখ হয়ে গেল। আবার সুবীর। বৃষ্টি নেই, রীতা নেই, রাজা নেই, ঘোড়া একা দৌড়চ্ছে সরু গলি দিয়ে। ন্যায়রত্ন লেনের গলি, অন্তহীন গলি। গলি ক্রমশ অন্ধকার হচ্ছে, ঘোড়ার মুখ দিয়ে গাজলা উঠছে, হাঁটু ভেঙে মুখ থুবড়ে পড়ে গেল ঘোড়া। সুবীর চোখ খুলল। বৃষ্টি সঙ্গে সঙ্গে ঝুঁকেছে। কিছু বলবে? সুবীর দুদিকে মাথা নাড়ল। কি অসুবিধে হচ্ছে? একটু জল খাবো। মাথার পাশের টেবিলে রাখা কাঠ গ্লাসের জগ থেকে বৃষ্টি জল গড়িয়ে দিল। সুবীর 2 চুমুক খেল মাত্র। আবার চোখ বুজেছে। তোর মাকে একটা কথা বলতে পারবি? বৃষ্টি স্থির চোখে তাকালো সুবীরের দিকে। তোর মার সমস্ত ইজেল, ক্যানভাস, রং, তুলি আমি ফেরত পাঠিয়েছিলাম। তবু একটা স্কেচ আমার কাছে রয়েই গেল। আমাকে এঁকেছিল তোর মা, পার্ক স্ট্রিটের পুরনো কবরখানায় বসে, আমাদের প্রথম পরিচয়ের দিন। বৃষ্টিকে কেউ যেন সমূলে নড়িয়ে দিল। বাবা মার সম্পর্ক নিয়ে তার এতদিনকার ধারণা, বিশ্বাস ছিঁড় খেয়ে যাচ্ছে। সম্পর্কের সব সুতো ছিঁড়ে যাওয়ার পরও কোন গ্রন্থিতে বাধা পড়ে আছে তার বাবা মা? গ্রন্থিটা কি বৃষ্টি, নাকি আরো গভীর কোনো চেতনা? বৃষ্টি বুঝতে পারছে না। কাল রাত্রে নার্সিংহোম থেকে ফিরবার সময় দেখেছিল মা ছাদে অন্ধকারে একা দাঁড়িয়ে। তাকে দেখেই নিচে নেমে এসেছিল। ভালো মামা তখন তাকে জিজ্ঞাসা করছে, কেমন আছে এখন সুবীরদা? কি দেখে এলি? ভালো মামার গলায় উৎকণ্ঠা, তবে তার থেকেও বেশি উদ্বেগ যেন মার মুখে। বৃষ্টির চোখে চোখ পড়তেই মা মুখ ঘুরিয়ে নিল। নিজের মুখোশ পরা ছবির মানুষগুলোর মতোই লুকিয়ে ফেলল নিজেকে। বৃষ্টি বলেছিল, এখন একটু বেটার, ডাক্তার তো বলছেন ভয়ের কিছু নেই। মা নিঃশব্দে ঢুকে গিয়েছিল নিজের ঘরে। বৃষ্টি বুঝেছিল তার জন্য নয়, তার উত্তরটা শোনার জন্যই এতক্ষণ ছাদে দাঁড়িয়েছিল মা। অনেক রাত অবধি বিছানায় ছটফট করেছিল বৃষ্টি। শয়নদীপে ঠিক, শুধু একটা দৃষ্টিকোণ থেকে কোনো সম্পর্ককেই বিচার করা যায় না, করাটা বোকামি। প্রতিটি মানুষই কোনো এক নির্দিষ্ট বিন্দুতে সে নিজের কাছেই অসহায়। বাবা মার ঝগড়া, হিংস্রতা, একসঙ্গে থাকতে না পারা যতটা সত্যি, ততটাই সত্যি অন্ধকার ছাদে মার একা দাঁড়িয়ে থাকা, অথবা বাবার কাছে গোপনে থাকা মার পুরনো স্কেচ। বৃষ্টি খাট থেকে নেমে পড়েছিল। শৈশবের মতো কখন পায়ে পায়ে ছাদে উঠে গেছে টেরও পায়নি। জয়ার স্টুডিওতে এখন প্রায় সারা রাতি আলো জ্বলে। বেশিরভাগ দিন স্টুডিওতে পাতা ক্যাম্বিসের খাটেই ঘুমিয়ে পড়ে জয়া, নিচে আর নামে না। বৃষ্টি কাচের শার্সিতে চোখ রেখেছিল। চতুর্দিকে রঙের দোয়াত, টিউব, তুলি, ব্রাশ নিয়ে জয়া ক্যানভাসের সামনে নিথর বসে। অনেকদিন পর স্টুডিওটাকে দেখছিল বৃষ্টি। ধুলো পড়া কয়েকটা ক্যানভাস কোণে জড়ো করা, দেওয়ালের পিঠে অবহেলায় পড়ে বহুদিন আগের পেন্টিং। কান্টি পেন্সিলগুলো ঘরময় গড়াগড়ি খাচ্ছে। জয়া কি ঝকঝকেই না রাখত তার স্টুডিওটাকে। বৃষ্টি দেখল মার সামনে রাখা ক্যানভাসে একটা দুটো রঙের আঁচড় পড়েছে মাত্র। রং তুলিতে কি যেন ধরতে চাইছে মা, পারছে না। কতক্ষণ যে দাঁড়িয়েছিল বৃষ্টির মনে নেই। হঠাৎ মা তাকিয়েছে তার দিকে। প্রথমে দৃষ্টি দূরমনস্ক, দেখছে কিন্তু দেখছে না। ক্রমে চোখ পলকহীন, সেই পলকহীন চোখ ভেদ করে চলে গেল বৃষ্টিকে। সেই দৃষ্টির টানে বৃষ্টি কখন ঢুকে গেছে স্টুডিওতে। দুজনে পাশাপাশি বাক্যহীন বসে রইল দীর্ঘক্ষণ। জীবন তো একটাই, সেই জীবন কত ভাবেই না ছুঁয়ে ছুঁয়ে দেখছে মানুষ। জীবনের মানে খুঁজছে নিজেদের মতো করে। জয়া, সুবীর, রীতা, ফিরোজ, নিখিল, শিপ্রা, বৃষ্টির বন্ধু বান্ধব, শয়নদীপ। অন্যের ওপর প্রতিশোধ নিতে গিয়ে বৃষ্টি শুধু হারিয়ে ফেলছিল নিজেকে।
সুবীর আবার চুপ করে শুয়ে আছে। বৃষ্টি তার মাথায় হাত রাখতে গেল। ঠিক তখনই রীতা এসেছে, সঙ্গে রাজা। বৃষ্টিকে দেখেই রাজা মুহূর্তে ভয় কাঠ, চোখ বিস্ফারিত হয়ে গেল। ফর্সা মুখ আতঙ্কে সাদা হয়ে গেছে। বৃষ্টি হাসার চেষ্টা করলো। রাজা একটুও ভরসা পেল না। মাকে আঁকড়ে ধরে আছে। বৃষ্টির চোখ ঝাপসা হয়ে এলো। রাজার মুখ আস্তে আস্তে বদলে যাচ্ছে। বদলাতে বদলাতে কখন বৃষ্টির মুখ হয়ে গেল, সেই ছোট্ট বৃষ্টি। মার হাত চেপে ঠক ঠক করে কাঁপছে। বাবা ফিরেও তাকাচ্ছে না। বৃষ্টি আর দাঁড়ালো না, মন্থর পায়ে বেরিয়ে এলো নার্সিংহোম থেকে। বিকেল ফুরিয়ে আসছে। এবার বৃষ্টির জনসমুদ্রে একলা হাঁটার পালা। বৃষ্টিকে পাশে রেখে একটা লম্বা মিছিল চলে গেল। আর 4 দিন পরে ভোট। বৃষ্টি এবার প্রথম ভোট দেবে। সন্ধ্যা নামলো শহরে। রাস্তার বাতিগুলো সব একে একে জ্বলে উঠেছে। সায়নদ্বীপ। সায়নদ্বীপ এখনো দেশের গড়ে জিতছে, অবিরাম জিতছে। সায়ন হারতে জানে না। তার জন্য এই শহরে অপেক্ষা করছে বৃষ্টি। একজন দুঃখী মানুষই শুধু তার বন্ধু হতে পারে এখন। হৃদয়ের জমা কষ্ট হৃদয়েই রয়ে গেল। থাক, অভিমান আর যন্ত্রণার দানা না হয়, মুক্ত হয়ে জমা থাক বুকে। রাজা ভালো থাকুক। আর একটাও বৃষ্টি যেন তৈরি না হয় কোথাও। শেষ হলো শ্রীমতী সুচিতা ভট্টাচার্যের লেখা কাচের দেওয়াল উপন্যাসটি।